ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মায়রার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি। চল, আমি দেখব বিয়ে। মায়রা হা করে চাইল। কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে। মায়রা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? মায়রা মন খারাপ করে বলে। আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়রার পিঠে থাপ্পড় দিয়ে বলল, একদম ঢং করবে না। ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়রা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 20-22 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া, আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়রা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়রা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়রা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়। শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়রা হাসি থামিয়ে পিছনে ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বাবি ডল? মায়রা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ছেলেটা মায়রার সামনে দাঁড়িয়ে যায়। মায়রা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গেছোস বাবি ডল। মায়রা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়রার পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে। ছেলেটা মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, অধ্যয়ন কর, নিয়ে যা। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে। মায়রা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে। অতঃপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গেছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বাবি ডল। মায়রা অদ্ভুতভাবে তাকালো। পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়রার পাশে দুজন মেয়ে এসে বলে। মায়রা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে। মায়রা আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবে মানে, এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল। মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়রার হাত ধরে টানলে মায়রা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করল। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বাবি ডল। মায়েরার এত বিরক্ত লাগলো। পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চর মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়রার হাত ধরতে চায়। মায়রা রেগে যায়। দুহাত পেছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়রার দিকে ভ্রু কুচকে তাকায়। এইটুকু মেয়ে কি ঝাঁজ! হাত গুটিয়ে নিল। মৃদু হেসে বলে, ইউস ওকে, ওয়েটিং। মায়রা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়রার প্রস্থান দেখল। চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে বিয়ে করবে কে? মিথ্যা হয়তো বলছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে পরে তারা জানে না। এদিকে মায়রা মিমকে খুঁজতে থাকে। একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়রার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখতে যাব। মায়রা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন?
আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে। তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মাইরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালের সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মাইরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়েরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল এটা তো মায়েরার সেই দূর সম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে, দাঁতের দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কি ভাই, আপনি মায়ের সাথে এমন করতেছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরা ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করছে। সে মায়েরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে। যদিও মায়েরা হাত ছাড়ানোর চেষ্টা করছে, ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়েরার হাত ছাড়েনি এখনো। ইরফানের মাথায় আগুন চলল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়েরার হাত থেকে টেনে মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা যে হাতে মায়েরার হাত ধরেছিল সে হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়েরার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়ে কাতরাতে থাকা ছেলেটাকে দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়। ভাইয়া, তার আগেই পেছন থেকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছে? মুচড়ামুচড়ি করে। ইরফানের বুকে দু হাতে ঠেলে বলে, নামায়, ওনাকে হসপিটাল নিতে হবে তো। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মাইরার দুলা ভাই, বউ রেখে শালের সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়েরার দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়েরার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের ওপর মায়েরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়াটার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের কথা চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঢোক গিলে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়েরা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফানের দুটো সাবান কিনলো। আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়েরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনলো কেন?
ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়রাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেট রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়রাকে ঘুরিয়ে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে পেছন থেকে মায়রার বোরখার বাম হাত গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়রাকে সহ নিচু হয়ে সাবান ভিজে মায়রার হাত ডলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ। মায়েরা ঢোক গিলে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাবয়বে স্বভাবসুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মায়রার ডান গাল বরাবর। মায়রা আর চোখে তাকালো ইরফানের দিকে, ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়রা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বা হাত শক্ত করে মায়রার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালে দেখলো মায়রার চোখের কোণে চিকচিক পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়রার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়রার হাত ছেড়ে দেয়, মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে, পাশেই থুতু ফেলে। মায়রার কেন যেন হাসি পায়, কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাতে ডাস্ট ভরে গিয়েছে। মায়রা মুখ বাঁকায়, ডান হাতে এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুইয়ে দিন, একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে। শাট আপ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়, সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মায়রা কেঁপে ওঠে, শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়রার হাত ধুইয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়রা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে। আমি আসতে পারি? ইরফান ঠান্ডা গলায় বলে। ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছা করছে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কী করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে, ভাবতে ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়রা আমতা করে। ইরফান ধমকে বলে, আনসার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে। হোয়াট? কথাটা বলে রাগের চোটে ঠাস করে মায়রার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়রা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টন টন করে উঠল। মাথা নিচু করে নিল, চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়রার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়রা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়রা বুঝে পায় না কারণ। ইরফান মায়রার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল, ফোঁস করে শ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মিলে তাকায় মায়রার দিকে। ঠান্ডা গলায় নরম সরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ। মায়রা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দু হাতে মায়রার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টো রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এজন্য। সেই ভাবনা থেকে মায়রা ঢোক গেলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়রার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন?
মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে। মেয়েরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো। ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে। সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে, তেরামি করে কান্না ভেজা গলায় বলে। না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়েরার তেরা কথায়, কটমট দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়েরার চোখের পানি দেখে দমলো একটু, বা হাত মায়েরার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে গিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়, ওভাবেই ফিসফিসিয়ে বলে। ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়েরা বারবার শুকনো ঢোক গিলে। ইরফানের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে। সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে ফেলে। কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে। তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে। আমি ক্লিনেই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে। তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়েরার বোরখার টান মেরে ছিঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়েরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কোনোই নিচ পর্যন্ত, ফর্সা গলার ডান দিকে ছোট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল, ডান হাত উঠিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে তিলের উপর আলতো করে স্পর্শ করে। অবুঝ গলায় প্রশ্ন করে। এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দু হাত ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে। ইরফানের দিকেই সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে। বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়েরার মুখ পানে। মায়েরার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে অবলোকন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না, ওভাবেই মাথা নিচু করে মিনমিন গলায় কাপা কণ্ঠে বলে। আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে। হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে ইরফান বিড়বিড় করে। স্টুপিড গার্ল। ইরফান মৃদু স্বরে বলে। ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করব না। এরপর ফুস করে শ্বাস ফেলে। বা হাতে মায়েরার হিজাব নিয়ে মায়েরাকে মাথাসহ ঢেকে দেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান তাতে দাঁত চেপে বলে। আমায় রাগিও না, স্টুপিড গার্ল। মায়েরা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পরপর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়েরাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মায়েরা বলে ওঠে। কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়েরার দিকে চেয়ে বলে। কাজ আছে। হোয়াট? মায়েরা আমতা আমতা করে বলে। আমার জন্য দুটো চিপস আনবেন? ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়, ভ্রু কুচকে বলে। তুমি বড় হবে না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়েরা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মায়েরার কোলের উপর রাখে। মায়েরা হাঁ করে চেয়ে আছে।
একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়েরা মাথা উঁচু করল। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে মায়েরা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের ওপর। জায়গা না হওয়ায় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের ওপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলেই ইরফান বাঁ হাতে মায়েরার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়েরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে, একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়েরার হাত ছেড়ে বাম হাতে গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে। গাধা। মায়েরা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখল। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢালল। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়েরা নিচে হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়েরার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়ল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়েরা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালো। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগে মনে হয় কি বলল সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফুসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল ভুল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াই? মায়রা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে। কোন বউ এটা করে? মায়রা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে। মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে। স্টুপিড। মায়েরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এইভাবেই অ্যান্সার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়েরা অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়েরা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। মায়েরার কোলের ওপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলোও পলিথিনে ভরে সেগুলো তার হাতে এক হাতেই নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়েরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মায়েরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ট্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়েরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসল শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পারলে নিয়মিত আসে, কারণ তো অজানা নয়। ইরফান মায়েরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়েরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মায়েরা শাওয়ার জেল উল্টো পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে যাও। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনেই ঢেলে দেবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়। এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়েরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতের সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়েরার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়েরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়েরার মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়।
মায়রা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়রার চোখ বন্ধ হয়ে আসে। আদো আদো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মায়রার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়রার মোছড়ামুছড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়রা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়রা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটু লজ্জা নেই? ইরফান মায়রার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে। নো। ইরফানের দৃষ্টি দেখে মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়রার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে। স্টার্ট করো ফাস্ট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন, আমার শরীরে একদম ময়লা নেই। আমি কোনো নর্দমায় পড়িনি। আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি। এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়। গম্ভীর স্বরে বলে। ফাস্ট। মায়রা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায় মায়রা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক। আমি আপনার সামনে সব খুলবো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে। সো হোয়াট? মায়রা থতমত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যান হলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে। নো, আপাতত তোমার বডির চেয়ে ম্যান হোল বেটার। মায়রার মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়রা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়রার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়রা মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দুহাতে মায়রার গাল ধরে উঁচু করল। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা। চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়রার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বা হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে গলার তিলে আঙ্গুল ছোঁয়ায়। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মায়রার মুখের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়রা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুরের পরপরই গ্রাম থেকে ব্যাক করে। অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করেই বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথা ইরফানের পা থেমে যায়। ভ্রু কুচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে। মেবি। তারেক নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতবম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য এই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কে কিছু বললে গায়ে তো হাত লাগাও। এখন কি আমার মান সম্মানটাও খাবা বলে মাঠে নেমেছো? হাত ভেঙেছো কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বলে, ছেলেটার হাত ভাঙার পর তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই দেখছি। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়। তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ।
তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাঘারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো, সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল একদিন সেখানে খোঁজ নিতে হবে। কোন তেড়ার ছেলের সাথে যে আমার ভদ্র ছেলে বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে, রেগে বলে,